অর্পণ পরিবারের কাজের জন্য যখনই বাড়ির বাইরে যেত, বিন্দিতা তারপরেই কোনো একটি ছেলের সাথে ভিডিও কলে কথা বলত। এটা দেখার জন্য একদিন আমি বিন্দিতার বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। তারপর ক্যামেরায় যা রেকর্ড হয়েছিল তা দেখে আমি চিৎকার করে উঠলাম। আমার বিন্দিতা মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সম্পর্কের মধ্যে প্রতারণা কখনো সহ্য করতে পারে না। আমার সাথেও এরকম হয়েছে। আমি ভণ্ডামিকে সবসময় ঘৃণা করতাম। আমি আমার জীবনে দুইজনের প্রেমে পড়েছিলাম এবং তাদের দুজনেরই এমন রূপ দেখেছিলাম যে আমি যেন আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কান্নায় আমার দুচোখ পাথর হয়ে গিয়েছিল। আমার মন একদম ভেঙে গিয়েছিল। আমার হৃদয় কাঁপছিল। আমার দুচোখ ছানাবড়া হয়ে গিয়েছিল। আমার দুচোখ থেকে এক ফোঁটাও জল ঝরত না। কাইতেও চাইনি, কারণ আমি যা দেখেছি তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি নিজের চোখে যে জঘন্য খেলা দেখছিলাম তা নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময় সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল না। সেই দৃশ্য আজও আমার চোখের সামনে ভেসে উঠতে থাকে। যেখান থেকে জীবনে শুরু হয়েছিল সেখান থেকেই আমার ডায়েরির পাতা পাল্টে যেতে থাকে। সেটা আমার বড় দাদার বিয়ে ছিল এবং আমি এতে খুব খুশি ছিলাম। আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছিল, কারণ আমার বাড়িতে খুব সুন্দরী বিন্দিতা আসতে চলেছে। রিনা বিন্দিতা দেখতে হাজারে একজন ছিল, মোমের পুতুলের মতো। সত্যি কথা বলতে কি, আমি বিন্দিতার প্রেমে পড়েছিলাম। আমি নিজেই আমার বিন্দিতাকে পছন্দ করেছিলাম। আমার বন্ধুর বড় বোনের বিয়েতে রিনাকে আমি প্রথম দেখেছিলাম। সে তার বোনের বন্ধু ছিল। আমি আমার বন্ধুর বোনকে বিন্দিতার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে আমার একমাত্র ভাইয়ের আত্মীয়কে নিয়ে আমার মায়ের সাথে তার বাড়িতে পৌঁছে গেলাম। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম যে এই সম্পর্কটি নিশ্চিত হোক। আমার ভাই খুব ভালো ছিল। আমাদের বাড়ির অবস্থা ওদের থেকে ভালো ছিল। সবকিছু ঠিকঠাক চলছিল এবং আজ রাতে রিনা বিন্দিতা আমার দাদার ঘরে বসে, যে কিনা আমার বিন্দিতা হয়ে দাঁড়িয়েছিল, আমি যত খুশি হয়েছিলাম ততই যেন মনে হচ্ছিল কম। দাদার বিয়ের সব ইচ্ছে পূরণ করেছিলাম। আমার দাদা আজ খুব খুশি ছিল এবং কেন সেও খুশি হবে না? তার মনের ইচ্ছা আজকে পূরণ হলো। বিন্দিতার ফটো দেখার সাথে সাথে দাদা আমাকে হ্যাঁ বলল, সৌরভ, তুমি তোমার উঠানের চাঁদের টুকরো সাজানোর চেষ্টা করেছ। আমার বিন্দিতা ছিল লাখে একজন। আমার ভাই দেখতে খুব একটা ভালো ছিল না এবং আমাদের 3 বোনের চেয়ে বড় ছিল। আমার বাবার মৃত্যুর পর দাদা আমাদের দেখাশোনা করেছিলেন। আমার বড় 2 বোনের বিয়ে দেওয়ার ব্যাপারে তার বয়স প্রায় 3-7 বছর হয়ে গিয়েছে এবং আমার বিন্দিতার বয়স ছিল 2.5 বছর। আমার বড় বোন আমার বিন্দিতাকে তার ঘরে বসিয়ে তার বাড়ি চলে গেল। আমরা সবাই বিয়ের অনুষ্ঠানের জন্য ক্লান্ত ছিলাম বলেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি যখন জল খেতে বের হলাম তখন দাদাকে বারান্দার পাশে ঘরের সোফায় ঘুমাতে দেখে চমকে উঠলাম। দাদা এ ঘরের সোফায় কেন ঘুমাচ্ছিল? ভাবলাম দাদাকে জাগাই, কিন্তু তারপর ভাবলাম ভুল। আমি জল খেয়ে আমার ঘরে গেলাম, কিন্তু আমার চোখ থেকে ঘুম চলে গেল। রাতে তো দাদা খুব খুশি হয়ে নিজের ঘরে গেলেন এবং এই সময় এই ঘরের সোফায় এই জিনিসটা কি তা বুঝতে পারলাম না। তারপর আমি ভাবলাম হয়তো যা ভাবছি আমি সেটা সেরকম নয়। আমি মাথা নেড়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু আমি যখন সকাল 7:30টায় উঠে বাইরে আসি তখন আমার দাদা আমার মায়ের সাথে বসেছিল। তারা কি কথা বলছিল কি জানি, আমাকে দেখে তিনি চুপ হয়ে গেলেন। তার মুখে কষ্ট ছিল। রাতে আমার ভাইয়ের মুখে যে খুশি ছিল এখন তার মুখে তা আর সেটা নেই। মা আমাকে দেখে বলতে লাগলো, যাও সকালের খাবার বানাও। আমি রান্নাঘরে গেলে দাদা আর মা আবার কথা শুরু করে দিল। আমার সমস্ত মনোযোগ তাদের কথায় ছিল, কিন্তু তাদের কথা আমার কাছে পৌঁছাতে পারছিল না। সকাল 9টায় আমি টেবিলে জলখাবার রেখেছিলাম। আর সেই সময় রিনা বিন্দিতাও রেডি হয়ে ঘর থেকে বের হয়েছিল। তার চোখ ফুলে গেছে, যেন সারারাত কেঁদেছেন। কিছুই বুঝতে পারছি না কেন চুপ করে আছে সে। বরং সবার সাথে তো তার খুশি হয়ে কথা বলা উচিত ছিল। বিন্দিতা ঠিকমতো খাবার না খেয়ে নিজের ঘরে চলে গেল। রিসেপশনে বিন্দিতার মুখটা আমি খেয়াল করেছিলাম, বিন্দিতা একবারও হাসেনি। সেদিন মায়ের মনমেজাজও খারাপ মনে হচ্ছিল। মা বাড়ি ঢুকতেই দাদার ঘরে চলে গেল, যেখানে আগে থেকেই দাদা বিন্দিতা বসেছিল। আমিও সেই ঘরে কান পেতে কথা শোনার চেষ্টা করছিলাম, যেখান থেকে কথার আওয়াজ আসছিল, কিন্তু বোঝা গেল না ব্যাপারটা কি। আধা ঘন্টা পর মা রেগে ঘর থেকে বেরিয়ে এলো। মা আমাকে ঘরের আশেপাশে হাঁটতে দেখে আমার উপর খুব রেগে গেল যে আমি কেন গোয়েন্দাগিরি করছি। মা বলতে শুরু করল যে তুমি এখানে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছো, নিজের ঘরের ভিতরে যাও।
আর খবরদার, যদি কখনো এই ঘরের চারপাশে তোমায় দেখেছি তাহলে তোমার সমস্যা হবে। আমি আমার ঘরে ফিরে গেলাম। বিয়ে নিয়ে হইচই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রিনা বিন্দিতা আমার সাথে 2 মিনিটও কথা বলার দরকার পর্যন্ত মনে করেনি। সে তার ঘরেই বেশিরভাগ সময় কাটাতো আর রাতেই ঘরের বাইরে বের হতো। দাদা যখন বাড়ি আসতো সেও আমাদের সবার সাথে একসাথে খাবার খেত, কিন্তু সে কথা বলতো না। আর আমার দাদার বিয়ে হওয়ার পর থেকে আমার দাদা কথা বলতে এবং হাসতে ভুলে গিয়েছিল। না জানি খাওয়ার সময়ও কি চিন্তায় দাদা মগ্ন থাকতেন। যখনই তার মনমরা মুখ দেখতাম খুব খারাপ লাগতো। খুব হাসি খুশি মুখ ছিল তার আমাদের সাথে। বিন্দিতার একটাই সম্পর্ক ছিল যে সে দুবেলা খাবার রান্না করত। আমার বিবাহিত বোনেরা বাড়িতে এলেও বিন্দিতা সরাসরি তাদের সাথে কথা বলতেন না। ব্যাপার এটাই শুধু ছিল না। একবার আমার চোখ যা দেখেছিল আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। একবার আমি সন্ধ্যার চা বানাচ্ছিলাম। আমি ভেবেছিলাম আমি এটা মা এবং নিজের জন্য তৈরি করছি। তারপর ভাবলাম বিন্দিতার জন্য তৈরি করি, সে হয়তো এ বাড়িতে মানিয়ে নিতে পারছে না। আমি বরং তার সাথে বন্ধুত্ব করি। ওদের জন্য একটা ট্রেতে 2 কাপ চা, বিস্কুট রেখে বিন্দিতার ঘরের বাইরে গিয়ে দাঁড়ালাম। দরজায় টোকা দেওয়ার আগেই বুঝলাম বিন্দিতা কারো সাথে কথা বলছিল আর হাসছিল। সে যেন ভালোবেসে কথা বলছিল আর হাসছিল। কথা শুনে আমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। খুব আদর স্নেহে আমি বিন্দিতাকে বিয়ে দিয়ে বাড়িতে এনেছি। আমি তো ভাবছিলাম সে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না। হয়তো এটা আমার ভুল ছিল, ব্যাপারটা অন্য কিছু। যাই হোক না কেন, ব্যাপারটা ছিল খুবই লজ্জাজনক। আমি সেখান থেকেই ফিরে এলাম, চা রান্নাঘরে এনে রেখে দিলাম। দাদার নীরবতার কারণ আমি বুঝে গিয়েছিলাম। আমার হৃদয় যেন ভেঙে গিয়েছিল। এখন আমার সুন্দরী ও মিষ্টি বিন্দিতাকে আমার কাছে বিষ মনে হচ্ছিল। এমন সৌন্দর্য কি কাজের, যা তার স্বামীর জন্যই যদি না হয়? আমি আমার দাদার দুঃখ এবং নীরবতার কারণ হয়েছি। আমি আমার বিন্দিতার সৌন্দর্য দাদাকে দেখালাম, সেই সৌন্দর্য ভাইয়ের সুখ কেড়ে নিল। ভাবলাম আমি নিজেই এখন আমার বিন্দিতার সাথে কথা বলবো। আমি আমার বিন্দিতার সাথে কথা বলতে চাইলে সে রাগ করে বলতে থাকে আমার অসহায়ত্ব ছিল। শুধু আমার বাবার উপার্জন নইলে তোমার দাদার মতো কাউকে আমি মুখ তুলেও দেখতাম না। যদি নিজের দাদার সাথে কখনো আমাকে তুলনা করো তবে তুমি বুঝতে পারবে যে সে কতটা কুৎসিত। বিন্দিতার মুখ থেকে সব শুনে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। আমার দাদার হতাশার কারণ বিন্দিতার এমন কথাও হতে পারে। আমি আমার দাদার সাথে চোখে চোখ পর্যন্ত রাখতে পারতাম না। লজ্জায় আমি আমার বিন্দিতার সাথে আর কথা বলিনি। আর তখন থেকেই আমার বিয়ের কথা শুরু হয়েছিল। সম্বন্ধটা ভালোই ছিল, তাই দেরি না করে আমার মা বাবা সেটা মেনে নিলেন। কিন্তু বিয়েটা হবে 4-4.5 মাস পরে। হবার কথা হলো। তরুণ তখন ছোট ছেলে। আমার বাগদানের দিন আমার বিন্দিতা খুব ভালোভাবে তৈরি হলো। পুরো পরিবারের সামনে তাকে খুব খুশি দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে বাড়ির সমস্ত কাজ সামলেছে আর আমার দাদার সাথেও খুব ভালো আছে। এই মহিলার ব্যবহার সত্যিই আশ্চর্যজনক ছিল। আমি তরুণের সাথে বাগদান করেছিলাম। রাতে ঘুমানোর সময় একবার মনে হলো পাশের ঘরের মধ্যে কেউ কথা বলছে। আমি উঠে বসলাম। দরজাটা একটু খুলে দেখে অবাক হয়ে গেলাম। দেখলাম আমার বিন্দিতা ভিডিও কলে কারো সাথে মৃদুস্বরে কথা বলছিল। পাশের ঘরে একটা বাতিজ বলছিল আর সে হাসতে হাসতে কারো সাথে কথা বলছিল। আমার বিন্দিতা যেখানে সোফায় বসে আছে, আমি ঘর থেকে বের হলেই ঠিক আমায় সে দেখতে পেত। আমি আমার কান বাইরে পেতে সে সময় চুপচাপ শুনতে চাইছিলাম যে সে কার সাথে কথা বলছে। অন্য কণ্ঠটা ছিল এক যুবকের। আমার বিন্দিতা আমার দাদাকে নিয়ে ইয়ার্কি করছিল। সেদিন সে বলছিল আমি আমার স্বামীর কি উদাহরণ দেব? আমি চাঁদ আর সে আমার সৌন্দর্যের কালো দাগ। আমি তাকে দেখে বিরক্ত হয়ে তাকে ঘৃণা করি। আমি এখনো আমাকে স্পর্শ করার অনুমতি তাকে দিই না। আমি জানতাম যে আমার দাদার সৌন্দর্য কম, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকে চোখ তুলে তাকাতে দেখিনি। এমন মেয়ে যে আমার দাদার সুন্দর মন সে দেখতে পায়নি। আমি আমার বন্ধুদের বলছিলাম আমার বিন্দিতা খুব সুন্দর, কিন্তু চরিত্রের কি হবে? স্বামী থাকা সত্ত্বেও সে গোপনে অন্য ছেলের সঙ্গে কথা বলে বেড়ায় ও আমি কখনো ভাবিনি যে এমন একজন মহিলা হবে আমার বিন্দিতা। আমার পছন্দের উপর আমার আফসোস ছিল। কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম আমার বিন্দিতার মনোভাব বদলাতে শুরু করে। সে দাদার সাথেও ঠিকঠাক কথা বলছিল, মায়ের সাথেও ভালোভাবে কথা বলছিল। কিন্তু আমার দাদা একই ছিল, তার জীবন তাকে কিছু বলতে দেয়নি।
আমার বিয়ের দিন যতই ঘনিয়ে আসছিল, আমার বিন্দিতা সব কাজে নিজে থেকেই এগিয়ে এসে অংশগ্রহণ করছিল। সে নিজেই আমার বিয়ের কেনাকাটা করতে লাগলো এবং বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। যখন দেখি দাদার সাথে বিন্দিতার ব্যবহার বদলাচ্ছে, তখন আমার মনে হয় সব ঠিক আছে। কিন্তু যখন দাদাকে চুপচাপ আর মনমরা দেখতাম, তখন মনে হতো কিছুই ঠিক নেই, কোথাও নিশ্চয়ই কিছু ভুল আছে। সেই সব টেনশনের মধ্যেই তরুণের সাথে আমার বিয়ে হয় আর আমি তার বাড়িতে চলে আসি। আমার শাশুড়ি ও শ্বশুর তার দাদার সাথে অন্য শহরে থাকতেন এবং আমার বিয়ের পরই তারা দাদার সাথে শহরে ফিরে যান। আমি আর তরুণ একা থাকতাম। তরুণ খুব ভালো মানুষ ছিল। বিয়ের কিছুদিন পরেই রিনা, বিন্দিতা ও দাদা আমার বাড়িতে চলে আসে। আমি অবাক হয়ে দেখলাম সে আমার সাথে এত আদর করে কথা বলছিল যে আমি তো অবাক। সে বলতে লাগলো, তোমার চলে যাওয়ার পর আমাদের ঘরটা ফাঁকা হয়ে গেছে। তোমাকে ছাড়া আমার খুব মন খারাপ ছিল। তোমার দাদা অফিস থেকে ফিরে আসার সাথে সাথে আমি তাকে এখানে নিয়ে এলাম গিয়ে আমি তাকে তার ভালোবাসা প্রকাশ করতে দেখে বিরক্ত হয়েছিলাম। সে কেমন মহিলা, এবং আমি জানি না সে কেন ভালোবাসা প্রকাশ করছিল। দাদাও তাকে পাত্তা দিত না। হঠাৎ আমার চোখ পড়ল আমার বিন্দিতার দিকে। সে অদ্ভুতভাবে তাকিয়েছিল তরুণের দিকে। আমি অবাক হয়ে গেলাম। আমার বিন্দিতার চোখে দীপ্তি দেখে তার মুখের হাসি দেখার মতো ছিল। তরুণ দাদাকে জড়িয়ে ধরে বলছিল, সৌরভ বাড়িতে একা থাকে, যখনই তোমার মন চায় চলে আসবে। তরুণের কথা শুনে রিনা, বিন্দিতা বলে, কেন নয়, আমি তো অবশ্যই আসব। আমার তো ননদকে ছাড়া একদম ভালো লাগে না। কি এসব শুনে আমি অবাক হয়ে গেলাম। বিন্দিতার ভালোবাসা আমি প্রথম দেখছিলাম। দাদা বিন্দিতাও আমাদের সাথে খাবার খেত। কিছুদিন পর যখন আমি আমার বাবার বাড়িতে গেলাম, তখন আমার মা খুব অসুস্থ, আর এতটাই যে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেল। এই খবরটি আমার জন্য একটি বড় ধাক্কা ছিল। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়েছিল। আমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আমার বড় দিদি আমাকে দেখাশোনা করেছিল। আমি আমার মায়ের প্রিয় ছিলাম। আমি দুঃখে এতই বিহ্বল ছিলাম, কখন যে আমার মাকে দাহ করা হয়েছে সেটা পর্যন্ত বুঝতে পারিনি। আমি আমার অবস্থা দেখে তরুণ আমাকে সেখানে রেখে চলে যায়। কিছুদিন পর আমার বড় দিদিও চলে গেল। আমি এখন আমার বিন্দিতার সাথে একা ছিলাম। আমার বিন্দিতা লোকের সামনে মন খারাপ দেখাতো, তারপর এমন দেখানো শুরু করলো সে যেন কিছুই হয়নি। বিন্দিতার নাটক দেখে আমি অবাক হতাম। মায়ের ঘরে বসে আমি সবসময় মায়ের কথা মনে করে কাঁদতাম, কিন্তু বিন্দিতা আমাকে পাত্তা দিত না। একদিন রাতে তরুণ আমার সাথে দেখা করতে আসতে, তাকে দেখে বিন্দিতা চমকে গেল এবং তার সেবায় লেগে গেল। সে তার সামনে আমার প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে। বিন্দিতার এই কাণ্ড দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি ভাবলাম তরুণের সাথে ফিরে যাই, কিন্তু আমার বিন্দিতা জোর করে আমাকে আটকে দিল আর বলল যে, তোমার দুঃখ এখনো টাটকা, তুমি আমার সাথে থাকো। এমন হওয়া উচিত নয় যে তুমি বাড়িতে একা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ে আছো, আর আমরা জানি না। বিন্দিতার কথা শুনে তরুণ একটু ঘাবড়ে গেল এবং আমাকে সেখানে রেখেই ফিরে গেল। রাতে আবার শুনলাম বিন্দিতা কারোর সাথে কথা বলছে। আমার খুব মন খারাপ হয়ে গেল। আমি আমার ঘরের দরজা খুলে দেখি রিনা, বিন্দিতা কারো সাথে ভিডিও কলে কথা বলছে। আমাকে দেখে সে ফোন বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে হেসে তার ঘরে ঢুকে গেল। পরের দিন দাদাকে তার ঘরে ডেকে জিজ্ঞেস করলাম যে, তোমার সাথে বিন্দিতার সম্পর্ক কি ভালো? আমি বললাম, আমার মনে হচ্ছে এই মহিলা ভালো না। আমি অনেকবার রাতে পাশের ঘরে বসে কারোর সাথে কথা বলতে দেখেছি। কেউ বিন্দিতাকে দাদা আমার কথাকে গুরুত্ব দিল না, বলল, তুমি এভাবে জিজ্ঞেস করছো কেন? দাদা বলতে লাগলো, তেমন কিছু নয়, হয়তো সে তার কোনো বন্ধুর সাথে কথা বলছিল। ও আমি চুপ হয়ে গেলাম। কিন্তু এখন তো দাদার অফিসে যাওয়ার সাথে সাথে বিন্দিতা তার রুমে যায় আর তার ঘর থেকে কথা বলার শব্দ আসতে থাকে। আমি এড়িয়ে যাই ব্যাপারটা, আর আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যায় যখন চোখ খুললাম, পাশের ঘর থেকে একজন পুরুষ এবং একজন মহিলার গলার আওয়াজ শুনতে পেলাম। আমি যখন ঘর থেকে বের হলাম, তখন আমার বিন্দিতা হাসতে হাসতে তরুণের সাথে কথা বলছিল এবং তার সাথে সোফায় বসেছিল। আমাকে দেখেই তরুণের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তখন ওখান থেকে তাড়াতাড়ি উঠে আমার কাছে এসে দাঁড়ালো, কিন্তু আমার বিন্দিতার মুখে অদ্ভুত হাসি ছিল। বিন্দিতা বলল, তরুণ আমায় নিতে এসেছে, কিন্তু আমার মনে হলো যেন আমায় সে মিথ্যে বলছে। আমি বললাম, ঠিক আছে, দাদা অফিস থেকে আসুক, দেখা করি, তারপর চলে যাব। এবার বিন্দিতা রান্নাঘরে গেল। সেই দিনই আবহাওয়া বিগড়ে গিয়ে হঠাৎ অনেক বৃষ্টি হলো, আর দাদার ডাক এলো। অফিসের কাজে দাদা কৃষ্ণনগরে গিয়েছিল আর বৃষ্টির কারণে রাতে ফিরতে পারেনি।
আবহাওয়ার কারণে তরুণও এখানেই থেকে যায়। রাতের খাবার খেয়ে যখন ঘরে গেলাম, জানি না তরুণের মোবাইলে কার বারবার ফোন আসছিল। তরুণ বারবার কল ডিসকানেক্ট করছিল। আমি জিজ্ঞেস করলাম, কার কল? সে বলল, আমার একটা বন্ধু বারবার ফোন করছে কি। তারপর তার মোবাইল ভাইব্রেট করে টেবিলে রেখে দিল। তারপর কথা বলতে বলতে আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু যখন চোখ খুললাম তখন আমার পাশের জায়গাটা ফাঁকা। তরুণ আমার পাশে ছিল না। আমি উঠে বসলাম। আমি ভাবতে লাগলাম যে এই সময় তরুণ কোথায় যেতে পারে। বাইরে তখনও বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছিল, তখনও বৃষ্টি হচ্ছিল। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনটা যেন কেউ মুঠো চেপে ধরেছে। মনে হলো কারণ বিন্দিতার ঘর থেকে আওয়াজ আসছিল। আমি ঘরের দরজা অবধি গেলাম। ঘরের মধ্যে তাদের দুজনের মধ্যে যেন কথা হচ্ছে। আমি যা শুনতে পেলাম তাতে আমার মাথা ঘুরে গেল। আমার মনে হচ্ছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। আমার বিন্দিতার ঘরে আমার স্বামী। আমি আমার ঘরে ফিরে গেলাম। আমার চোখ যেন পাথর হয়ে গিয়েছিল। আমি এক ফোঁটাও চোখের জল ফেলিনি। তখন আমার এমন একটা প্রমাণ দরকার ছিল যেটা আমি সবার সামনে আনতে পারব। আর আমি তখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই মোবাইলে একটা মিসড কল আসলো। যখন আমি মোবাইলটা হাতে ধরলাম, দেখলাম তখন ওর এক বন্ধুর কল আসে, যেটা ততক্ষণে কেটে যায়। কিন্তু মোবাইলের নেট ডেটা অন ছিল। হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যখন নম্বরটি দেখলাম, আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আমি যখন সেখানের চ্যাটগুলো সব পড়ছিলাম, তখন আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু আমি প্রমাণ চেয়েছিলাম, যাতে আমি আমার সামনে এবং বিন্দিতার জঘন্য রূপ সবার সামনে আনতে পারি। এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। দাদার ফোন এলো, বলল যে বৃষ্টি না থামলে আমার আসা সম্ভব না। তরুণ ফিরে যেতে চাইলে আমি তাকে বাধা দিয়েছিলাম, কারণ এখন আমাকে প্রমাণ সংগ্রহ করতে হবে। তরুণ বলতে লাগলো, আমার পক্ষে দিনে যাওয়া সহজ, কিন্তু রাতে যেতে পারবো না। আমিও বললাম, বাড়ি গিয়ে তোমার মন খারাপ হবে, তাই আজ এখানেই থাকো। আমার কথায় রাজি হলো। বিন্দিতা রান্নাঘরে রান্না করতে গেলে আমি তার ঘরে গিয়ে বাথরুমের আলো আমার ক্যামেরা লাগাই। কিন্তু ক্যামেরার ফোকাস ঘরের দিকেই ছিল। ওই ঘর থেকে আমি বেরিয়ে এলাম। রাতে তরুণের আবার ঘরে ছিল না। কিন্তু এবার আমি ঘরের বাইরে আর যাইনি, কারণ আমি তাকাতে সাহস পাইনি। আগে রিনা বিন্দিতাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু সে যে ভণ্ড বের হলো। তারপরে আমার স্বামী তরুণকে ও ভালোবাসি, কিন্তু সেও খারাপ চরিত্রের মালিক বের হলো। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরা দেখে চমকে উঠলাম। সেই ভিডিওতে দেখা যায় আমার বিন্দিতা তার ঘরে অন্য একজনের সাথে কথা বলছিল। আমার বিন্দিতার যদি অন্য কারোর সাথে পরকিয়া থাকে, তাহলে তরুণ এত রাতে কোথায় উধাও হয়ে যায়? ওই রাতে যে কথাগুলো শুনেছিলাম সেটা তরুণের আওয়াজ ছিল না, ছিল এক যুবকের। ঘরে গিয়ে আমি আমার বরকে জাগিয়ে দিলাম। ওকে জিজ্ঞেস করতে লাগলাম যে রাতে সে কোথায় যায়। প্রথমে ও আমার দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ, তারপর বলল যে ও একটি এজেন্সির সদস্য, তাই তাকে ঝড়ের রাতে ডিউটিতে যেতে হয় এবং এটা ও সবাইকে বলতে পারে না। আমার ভাই কাজ থেকে বাড়ি ফিরে এলে আমি তাকে সেই ভিডিওটি দেখাই। আমার দাদা আমার বিন্দিতাকে এরপর ডিভোর্স দিয়ে দিয়েছিল, কারণ তখন তার কাছে ওই মহিলার নোংরামির প্রমাণ ছিল। আমার ভাইয়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল একটি শালীন চেহারার মেয়ের সাথে, যে তাকে খুব ভালোবাসে এবং তাকে সম্মান করে। শোনা গেছে যে রিনা বিন্দিতা আর বিয়ে করেনি। ওই লোকটা রিনা বিন্দিতার সঙ্গে প্রতারণা করছিল, তাই সেই লোকটাই ওকে ছেড়ে চলে গেল। এখন তার আফসোস করা ছাড়া আর কিছুই নেই।